তোমাদের এইচএসসির খাতা দেখা নিয়ে কথা বলেছিলাম কয়েকজন প্রধান পরীক্ষকের সাথে। তোমরা অবশ্যই জানো যে তোমাদের রেজাল্ট কিন্তু দুই ভাগে বিভক্ত। এখানে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে আইসিটি, এগুলো তোমরা পরীক্ষা দিয়েছো, সেখান থেকে মূল্যায়ন করা হবে। আর বাকি বিষয়গুলো মূল্যায়ন করা হবে তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে। এখন আমরা কথা বলেছিলাম বিশেষ করে বাংলা নিয়ে প্রধান পরীক্ষকদের মতামত ছিল, ইংরেজি নিয়ে মতামত ছিল এবং আইসিটি নিয়ে মতামত। তো আইসিটি নিয়ে একটু সবচেয়ে খারাপ মন্তব্য আমাদের কাছে এসেছে, বাট বাংলা ইংরেজি ঠিকঠাক কী বলছে তারা, সে বিষয়গুলো আমরা তোমাদেরকে একে একে এক্সপ্লেন করছি। পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটি দেখো। প্রথমত দেখো, এখানে যে পরীক্ষাগুলো তোমাদের হয়ে গেছে সেগুলো তো হয়ে গেছে, কিন্তু এখানে তোমাদের যে আন্দোলন করেছো তোমরা কোটা সংস্কারের পুরো বিষয়টা, সে বিষয়টার পরবর্তীতে আগেই কিন্তু খাতা দেখা ওভারঅল অনেক অংশে শেষ। যার কারণে আমি আবারও বলছি, তোমাদের যে এই আন্দোলন করেছো তোমরা, আবার তোমাদের যে কোটা সংস্কারের আন্দোলন, এ কারণে তোমাদের পরীক্ষার উপর একটা ইফেক্ট পড়েছে। শিক্ষকরা একদম সরাসরি বলেছে যে আমরা শিক্ষার্থীদেরকে সহযোগিতা করি, সর্বোচ্চটুকু করি। ব্যবহারিক নিয়ে কথা বলবো, বাট শিক্ষকরা বলেছে আমরা শিক্ষার্থীদেরকে সহযোগিতা করব যতটুকু করার। কিন্তু এখানে ব্যবহারিক তোমাদের মূল যে পরীক্ষার খাতাগুলো, এগুলো তোমাদের আন্দোলনের আগেই দেখা হয়ে গেছে। তাই আলাদা যে একটা সিম্পেথি, আলাদা যে একটা শিক্ষকরা যে তোমাদেরকে একটা মূল্যায়ন করবে, সেটা করার শিক্ষকরা আর কোনো সুযোগ পাইনি। এই জায়গায় তোমরা যে অনেকে বলতেছো বাড়তি সুবিধার কথা, সেরকম কোনো বাড়তি সুবিধা তোমাদেরকে প্রদান করেনি শিক্ষকরা। নর্মাল অ্যাজ এ এইচএসসি স্টুডেন্ট হিসেবে যেভাবে খাতা দেখার দরকার, বোর্ড থেকে যেভাবে নির্দেশনা দিয়েছে তারা সেভাবেই দেখছে। যদি এই খাতাগুলো তোমাদের যদি ঠিক মানে এই যে তোমাদের কোটা সংস্কারের পরে বা এই আন্দোলনের পরে আগস্ট মাসে দেখা হতো, তাহলে অনেক সুযোগ সুবিধা তোমরা পেতে বলে আমি মনে করছি। তো প্রধান পরীক্ষককে একটা ব্যাপার বলছে। দ্বিতীয়ত, তারা বাংলা খাতা দেখা নিয়ে যে ব্যাপারটা বলেছে, আমরা আমাদের আর্টিকেলও সেই বিষয়টা লিখেছি। যারা পড়তে চাও shobhanশ্রী.com গিয়ে পড়ে নিবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। বাংলা নিয়ে শিক্ষকদের একদম কথা যে বাংলা প্রথম পত্রে সৃজনশীল অংশ তারা পেয়েছে এবং হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে পুরো অংশটাই তারা পাইছে 100 মার্কের। তো এই জায়গায় বাংলা দ্বিতীয় পত্রের শিক্ষার্থীরা অনেক ভালো লিখলেও বাংলা ফার্স্ট পেপারে সৃজনশীল একটু খারাপ গিয়েছে। এটা একটা ন্যাচারাল বিষয়, কারণ প্রতি বছরই শিক্ষার্থীরা খারাপ করে বাংলায়, কারণ অনেক শিক্ষার্থী বাংলা প্রথম পরীক্ষা হওয়ার কারণে অনেক ঝামেলার মধ্যে গিয়ে পরীক্ষা দেয়। তো 8টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা পরীক্ষা হয়েছে, সিলেটে হয় নাই। সিলেটের ব্যাপারে কী সিদ্ধান্ত সেটা হয়তো বা পরে আমরা জানতে পারবো। বাট নর্মালি যে সকল বাংলা সৃজনশীল একটু খারাপ করেছো, এর মানে এনে যে ফেল করেছো, মোটামুটি সবাই ভালো রেজাল্ট করেছো। তবে মানে যে শিক্ষকরা যে প্রত্যাশা করে তার থেকে রেজাল্ট একটু কম এসেছে, এটা তাদের কথা, ঠিক আছে। সেকেন্ড যে ব্যাপারটা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে, বাংলা দ্বিতীয় পত্রের শিক্ষকরা বলছে যে বাংলা দ্বিতীয় পত্র অনেক ভালো লেগেছে, বিশেষ করে ব্যাকরণ অংশটা। অনেক শিক্ষার্থী এমন হয়ে গেছে 30-এ 30 পাইছে, 30-এ 30 পেয়েছে, এমন শিক্ষার্থী অভাব নেই। তবে দেখা যায় যে নির্মিত অংশ কিছু কিছু পয়েন্টে শিক্ষার্থীরা একদম 10 মার্ক তারা নিয়ে নিছে। তো বাংলা দ্বিতীয় পত্র খারাপ যায়নি বা ভালো, বাংলায় রেজাল্ট সবাই ভালো করতে পারবে এটা বলে তারা আশা করেছে। কিন্তু ইংরেজি নিয়ে একটু কথা রয়েছে। ইংরেজির ক্ষেত্রে এখানে পার্ট এ এবং পার্ট বি যে অপশনটা ছিল, এখানে বেশিরভাগ শিক্ষার্থী পার্ট বি অনেক ভালো লিখেছে, ঠিক আছে। বেশিরভাগ শিক্ষার্থী পার্ট বি ভালো লিখেছে, তারা মোটামুটি ইংরেজি থেকে পার্ট বি থেকে তাদের একটা নাম্বার ভালো এসেছে। বাট অনেক শিক্ষার্থী পার্ট এর ক্ষেত্রে মনে হচ্ছে শিক্ষকরা যেটা বলছে যে অনেকে মনে হচ্ছে এটাকে অবহেলা করছে, এটা মানে পড়তে যাচ্ছে না, লিখতে যাচ্ছে না, এমন একটা ব্যাপার। তো যারা লিখেছে তারা এখানে পার্ট এ, সেটা ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা ক্ষেত্রেই, পার্ট এর ক্ষেত্রে তারা বলছে যে এখানে যারা লিখেছে, যারা পারফেক্টলি লিখেছে, তারা এমনও হচ্ছে যে 60-এর মধ্যে 55 পেয়েছে, এমন অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে, অনেক ভালো ভালো রেজাল্ট করেছে। কিন্তু পার্ট বি এর ক্ষেত্রে শিক্ষার্থীরা অনেক বেশি ফোকাস দিয়েছে ওখানে। অনেকে দেখা যায় যে পার্ট এ 2-3টে ফাঁকাও রেখে এসেছে, পার্ট বি ভালোভাবে লিখেছে। তো এই ব্যাপারটা গিয়েছে। এখন এখানে পাস করবে কি বা কত নম্বর কি পাবে সেটা তো শিক্ষকরা কখনোই বলতে পারবে না, কারণ যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করে তখন এই যে ইংরেজি রেজাল্ট, বাংলা রেজাল্ট, এগুলো কিন্তু সরাসরি বোর্ডের কাছে এসে যোগ হয়। তো কোনো শিক্ষক বাংলা ফার্স্ট পেপার দেখেছে, কোনো শিক্ষক ইংরেজি ফার্স্ট পেপার দেখেছে, কেউ ইংরেজি সেকেন্ড পেপার দেখেছে, এরকমের হয়। তো সবাই তো আর একসাথে দুইটা পেপার দেখছে না, যার কারণে এখানে বেশ কিছু মানে কমিউনিকেশন গ্যাপের কারণে শিক্ষকরা ওভারঅল রেজাল্ট কখনোই আমাদেরকে বলতে পারবে না বা সেটা গ্রহণযোগ্য না, ওভারঅল রেজাল্ট কেমন হয়েছে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের আইসিটি নিয়ে একটা ভয়ঙ্কর তথ্য এটাই যে আইসিটিতে দেখা যায় ইংরেজির ক্ষেত্রে ফার্স্ট পেপার খারাপ করলে সেকেন্ড পেপার কাভার করে, বাংলার ক্ষেত্রে ফার্স্ট পেপার খারাপ করলে সেকেন্ড পেপার কাভার করে। কিন্তু এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে সেটা হয়নি। তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা সিঙ্গেল সাবজেক্ট, যেখানে 50 নম্বরের সৃজনশীল খাতা,
শিক্ষকরা পেয়েছে। এখানে 50 নম্বরের সৃজনশীল খাতা যে শিক্ষকরা পেয়েছে, এখানে তাদের কথা হচ্ছে যে সৃজনশীল শিক্ষার্থীরা যারা 2টা-3টা সৃজনশীল লিখেছে তারা অনায়াসে পাস করবে, তবে ভালো রেজাল্ট কেউ করেনি। 3টে সৃজনশীলে 3টা একদম 30-এ 30 পাইছে, খুবই কম। তবে অনেক শিক্ষার্থী যারা মাঝখানের অঙ্ক 2টা করেছে, মাঝখানের অধ্যায়গুলো অঙ্ক অ্যান্সারগুলো করেছে, তারা মোটামুটি কায়দায় ভালোটা মার্ক পেয়েছে। 50-এর মধ্যে অনেক শিক্ষার্থী 40, 35, 40 এরকমের অনেক শিক্ষার্থী অভাব নেই। তবে অনেক শিক্ষার্থী সৃজনশীলও ফেল করেছে। এখন পর্যন্ত যে কথাগুলো শুনেছি আমরা, বাংলা ইংরেজি আইসিটি থেকে আইসিটিতে ফেলের সংখ্যাটা বেশি, এটা একটা ন্যাচারাল ব্যাপার। ফেল করেছে যত তোমাদের কাছে খারাপ লাগতেছে, বাট এটা কি স্বাভাবিক নয়? কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তি একটু অনেকের কাছে কঠিন মনে হয়, অনেকে ভালো প্রিপারেশন নেও না, তারপরে দেখা যায় এই জায়গায় অনেক শিক্ষার্থী লিখতে গিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়ে যাও, আবার প্রথম ও দ্বিতীয় পত্র নাই, যার কারণে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাপোর্ট কম পাচ্ছ, যার কারণে এখানে রেজাল্ট একটু খারাপ হচ্ছে এবং শিক্ষকরা এটার সাথে সহমত। সিম্পল বিষয় তারা বলেছে। এমসিকিউ পারপাসে অনেকের অনেক বিষয় রয়েছে, অনেকে অনেক কথা বলছি, এমসিকিউ এটা করছে ওটা করছো, তাদেরকে বলতেছি এমসিকিউ এর সেটা বাংলা ফার্স্ট পেপার এমসিকিউ, সেটা তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তির এমসিকিউ, এগুলো সম্পূর্ণ দেখছে বোর্ড কর্তৃপক্ষ। এখানে কোনো শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষকদের কোনো কাজ নাই, তো এখানে শিক্ষকরা সে ব্যাপারে কোনো কিছু বলতে পারবে না, বাট আমরা শিক্ষকদের মতামতগুলো তুলে ধরলাম। তো এই একটা কথা বলবো যে অনেকে মনে করছে আন্দোলনের কারণে তোমরা অনেক সুযোগ সুবিধা পাবো, তাদেরকে বলবো এরকম কোনো কিছুই না, কারণ এখানে তারা আন্দোলনের আগে খাতা দেখে নম্বরগুলো প্রধান পরীক্ষকদের পাঠিয়েছে, প্রধান পরীক্ষক সে খাতাগুলো অলরেডি নম্বরগুলো বোর্ডের কাছে সরবরাহ করেছে। তারপর নতুন কোনো আপডেট আসলে আমরা তোমাদেরকে জানানোর সর্বোচ্চ চেষ্টা করব। আর এখানে একটা কথা বলতে পারো যে ভাই ফিজিক্স নিয়ে কী বললেন, বা এখানে যুক্তিবিদ্যা অ্যাকাউন্টিং নিয়ে কী বললেন, দেখো এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে কোনো শিক্ষক ওরকমভাবে কথা বলতে যাচ্ছে না। তো যদি কথা বলে বা তার এই বিষয় নিয়ে কোনো আপডেট জানায় আমরা তোমাদেরকে জানাবো। কেমন? সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে অহেতুক সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অ্যাডভাইস থাকবে একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো, এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ইফ্রম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেসড ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট। কেন বেস্ট বলছি? কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস এবং ই কমার্স ব্যবসার সব কিছু। যেসব সুযোগ সুবিধা পাবা, ইফ্রম বাংলাদেশে স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা। গ্রাজুয়েশন শেষ হলে ইফ্রম বাংলাদেশে ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবা এবং ইফ্রম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে। যে রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে সেই প্রজেক্টের মালিকানা শেয়ার পাবা, মানে এটা একটা ই কমার্স কোম্পানির গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা। এই ট্রেনিং প্রোগ্রামের ফি 15,000 টাকা হলেও আমাদের চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে 50%-এর বেশি ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় ট্রেনিং করতে পারবা। মোট 15টি অনলাইন ক্লাস, প্রতিটি 2 ঘন্টা করে, সেই সাথে নেটওয়ার্কিং, সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে 2টি অফলাইন সেশন। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে রাখবা সিট সংখ্যা সীমিত, তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই। 31 আগস্ট পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে না এবং রেজিস্ট্রেশন পূরণ করো। ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো। মনে রাখবা একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না, তাই এই সুযোগ হাতছাড়া করো না।